ওয়েলকাম টু দিলীপ দাস কোচিং। আমি রঞ্জিত স্যার। আমি তোমাদের বিগত দুদিন ধরে ইনস্টলমেন্ট প্রবলেমের কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে। ঠিক, তো আগের দুদিনে যে আমি অঙ্কগুলো করিয়েছি সেগুলো ছিল একটা, প্রথম দিন যেটা করিয়েছি সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্ট প্রবলেম। দ্বিতীয় দিন যেটা করলাম সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্ট প্রবলেম। তাহলে এই যে আগের দুদিন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে করিয়েছি, তাহলে ওগুলা কিন্তু ছিল কি ইকুয়াল ইনস্টলমেন্ট। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আনইকুয়াল ইনস্টলমেন্টের প্রবলেম। আমাদের যে পরীক্ষাগুলো আসছে, সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আছে, স্টেটের যে পরীক্ষাগুলো আছে, সেগুলোতে কিন্তু কোশ্চেন যদি হার্ড করে তাহলে কিন্তু আমাদেরকে শুধু ইকুয়াল ইনস্টলমেন্ট দেবে না, আমাদেরকে কিন্তু আনইকুয়াল ইনস্টলমেন্ট দেবে। আনইকুয়াল ইনস্টলমেন্ট একটু আর দুদিন আমরা অপেক্ষা করেছি, তাহলে আর একদিন যদি আমরা অপেক্ষা করি তাহলে কিন্তু আমাদের আনইকুয়াল ইনস্টলমেন্টটা হয়ে যাবে, তাই না? তাহলে এইটা আমাদের তৃতীয় ভিডিও। তাহলে এইটাতে আমাদের কি থাকছে? প্রবলেমস অফ আনইকুয়াল ইনস্টলমেন্ট। ঠিক, কার কাছে আছে না, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরেও আছে আর সিম্পল ইন্টারেস্টের উপরেও। আজকের ক্লাসটাতেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের আর সিম্পল ইন্টারেস্ট দুটারই আনইকুয়াল ইনস্টলমেন্ট গুলো জেনে যাবো। আমি তোমাদের রঞ্জিত স্যার, এটা আমার থার্ড ক্লাস, আমার এটা তৃতীয় ক্লাস। তাহলে আমরা এবার এগোই, যে আমরা একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। উদাহরণটা হচ্ছে কিরকম, যে মনে করো রাম সাম যদু মধু, যেটা মনে করতে ইচ্ছে করছে সেটা মনে করো। তার কাছ থেকে আমি বললাম যে আমার এখন প্রয়োজন পড়েছে, তাহলে তুমি আমাকে 10,000 টাকা ধার দাও। ঠিক, তখন যার কাছে ধার চাইলাম সে বলছে, আচ্ছা মাস্টার মশাই মানুষ, তাহলে ধার দেয়াই যায়, উনি বিশ্বস্ত লোক, তো ঠিক আছে। তো আমাকে ধার দেওয়া হলো 10,000 টাকা, তাই তো? তাহলে এই যে যেটা আমাকে ধার দেওয়া হলো, এটা হচ্ছে কি আমার পি ধরতে পারো, প্রিন্সিপাল, বা এটাকে কি আমরা কি বলতে পারি, বোরোড মানি, বিও ডাবল আর ও, বোরোড মানি, তাই তো? যেটা আমি ধার করছি, এই এই পরিমাণ টাকাটা হচ্ছে আমার, ধরে নাও 10,000 টাকা। ঠিক, এবার টাকা তো আমি ধার নিয়ে নিলাম। এবার এই টাকাটার উপরে ধরে নাও যে যার কাছ থেকে আমি ধার নিলাম সে বললো, স্যার আমাকে 10% ইন্টারেস্টে আমি কিন্তু টাকাটা দেবো। আমি বলি ঠিক আছে, আমার তো এখন অসুবিধা রয়েছে, তাহলে 10% তো 10%ই আমি নিব। তো ঠিক আছে, তাহলে যেটা আমাকে রেট ধরা হলো সেটা হলো 10%। এবার এইখানে তাকে কেউ বুঝিয়ে দিয়েছে যে না স্যারকে কম্পাউন্ড ইন্টারেস্টে দাও, কম্পাউন্ড ইন্টারেস্টে দাও। ঠিক আছে, তাহলে 10% কম্পাউন্ড ইন্টারেস্টে আমাকে টাকাটা ধার দেওয়া হলো। তো আমি বললাম, দেখো আমার তো এখন একটা অসুবিধা রয়েছে, তাহলে আমি তোমাকে মোটামুটি 3 বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো, তাই তো? তাহলে যখন 3 বছরের মধ্যে আমি ফেরত দেওয়ার কথা বললাম, তাহলে আমার টাইমটা কি দাঁড়ালো? টাইমটা আমার দাঁড়ালো 3 ইয়ার্স। ঠিক, কি পরিমাণ টাকা নিয়েছি আমি? 10,000। কত পার্সেন্ট রেটে নিয়েছি? 10%। সময় কত? 3 বছর। তাহলে দেখো এবারে ঘটনাটা কি ঘটছে, যে আমার যে টাকাটা ছিল 10,000 টাকা, এই টাকাটার উপরে প্রথম বছর 10% হারে সুদ আমার আসবে 1,000 টাকা। সুদ আমার কত আসবে? 1,000 টাকা, তাই তো? তাহলে এই 10,000 টাকা আর এই 1,000 টাকাটা এখানে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 11,000 টাকা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, কারণ এটা আছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের উপরও সুদ পাওয়া যায়, তাই তো? তাহলে 10,000 টাকা যেটা ছিল সেটা এখন বেড়ে আমার কত হয়েছে? 11,000 টাকা। আমি দেখলাম যে আমার সুবিধার্থে, যে আমার কাছে এখন যা টাকা জমেছে
যে আমি বাঁচাতে পেরেছি সেটা হচ্ছে 3,000 টাকা। তো আমি বললাম যে নাও, আমার কাছে এখন পর্যন্ত আমি 3,000 টাকা আমি বাঁচাতে পেরেছি, তাহলে তুমি আমার কাছে 3,000 টাকা নিয়ে নাও, ও বাকিটা আমি পরে দেখছি। তখন আমি কি করলাম, এই 3,000 টাকাটা আমি দিয়ে দিলাম। যখন আমি 3,000 টাকা দিয়ে দিলাম, তখন আমার রইলো বাকি আর কত টাকা রইলো, সেই বাকি রইলো এবার আমার 8,000 টাকা। এটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট। ঠিক, যখন এটা দ্বিতীয় বছরের কেসে, এবার টাকাটা কত রয়েছে আমার বাকি, 8,000 টাকা ধরে নাও, হয়েছে। এবার এই টাকাটার উপর 10% পড়বে ইন্টারেস্ট। যদি 10% ইন্টারেস্ট পড়ে, তাহলে কত টাকা পাবো, 800 টাকা ইন্টারেস্ট, তাই তো। তাহলে টোটাল আমার কত টাকা ডিউ হয়ে থাকছে, বাকি থাকছে, সেটা হচ্ছে 8,000 প্লাস 800, তাহলে 8,800 টাকা। বোঝা যাচ্ছে। এবার যে 8,800 টাকা রয়েছে, আমি, স্যার 2 বছর হয়ে গেছে, তাহলে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে এবার 8,800 টাকা রয়েছে, তাহলে তুমি এই 8,800 টাকা আমার কাছ থেকে নিয়ে নাও, পরের বার যখন আসবে তখন আমি সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো। তাহলে এবার এখানে আমি কি করছি, 8,800 টাকা দিচ্ছি ইনস্টলমেন্ট। এই যে 8,800 টাকা লিখলাম, এটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট। ঠিক, তারপর আমার কত টাকা পড়ে রইল, দেখো 6,000 টাকা। যখন এটা তৃতীয় বছরের ক্ষেত্রে আসবো, তখন এই যে 6,000 টাকাটা রয়েছে, এই টাকাটার উপরে 10% ইন্টারেস্ট বসবে, তাই তো। যদি 10% ইন্টারেস্ট বসে, তাহলে কত টাকা হচ্ছে আমার, 10% মানে বুঝতে পারছি, একটা শূন্য কমিয়ে দিলেই হলো, তাহলে 600 টাকা। তাহলে তৃতীয় বছরের শেষে যখন আলো, তখন বলছে স্যার আমার এবার টাকাটা সম্পূর্ণ দিয়ে দেন। তাহলে আমি দেখলাম যে আমার কত পরিমাণ টাকাটা হয়েছে, 6,000, তার সঙ্গে 600 টাকা ইন্টারেস্ট বসলে কত হয়ে গেল, 6,600 টাকা। 6,600 টাকা আমি যদি দিয়ে দিতে পারি, তাহলে আমার কিন্তু সম্পূর্ণ কিস্তিটা দেওয়া হয়ে যাবে। ঠিক, আমাকে তাহলে এইগুলোতে প্রশ্ন কিরকম আসে, তাই তো। এইগুলো যেগুলো আছে, এগুলোতে প্রশ্ন এইভাবে আসবে যে কোনো একটা টাকা ধার নেওয়া হয়েছে, ফার্স্ট ইনস্টলমেন্ট এত দেওয়া হয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট কত দিলে সম্পূর্ণ হয়ে যেতে পারে, বা দুটো ইনস্টলমেন্ট নেওয়া হয়ে গেছে, তৃতীয় ইনস্টলমেন্ট কত দিলে টাকাটা পূর্ণ হয়ে যেতে পারে, বা আমার যেটা আমি ধার নিয়েছি সেটা শোধ হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে, চাইতে পারে আমার কাছে, দ্বিতীয় ক্ষেত্রে আমার কাছে চাইতে পারে যে কত পরিমাণ, যদি প্রথম ইনস্টলমেন্ট এত টাকা হয়, দ্বিতীয় ইনস্টলমেন্ট এত টাকা হয়, এবং দ্বিতীয় বছরের সাথে যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় ঋণ, তাহলে কত পরিমাণ টাকা ঋণ নিয়েছিল, এটা হতে পারে একটা কোশ্চেন। দ্বিতীয় হতে পারে যে এত টাকা ছিল, প্রথম ইনস্টলমেন্টে এত টাকা দিল, দ্বিতীয় ইনস্টলমেন্টে এত টাকা দিল, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বার করতে দাও। তাহলে 3 ধরনের প্রশ্ন হতে পারে, তাই তো। একটা হচ্ছে মূলধন বার করতে দিতে পারে, ঠিক। দ্বিতীয় দিতে পারে কি, লাস্ট ইনস্টলমেন্ট কত হতে পারে। তৃতীয় দিতে পারে রেট বা হার নির্ণয় করো, ঠিক। আগের অঙ্কগুলো তো আমরা তাই করেছি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, ইকুয়াল ইনস্টলমেন্টের ক্ষেত্রেও আমরা তাই করেছি, যে প্রিন্সিপাল বার করতে দেয়, নয় ইনস্টলমেন্ট বার করতে দেয়, নয় রেট বার করতে দেয়, তাই তো। তাহলে এই জিনিসগুলো আমরা করছি। তাহলে এবার আমরা সেটা একটা উদাহরণের মাধ্যমে আসার চেষ্টা করি। ধরে নাও তোমাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, তোমরা সবাই খাতায় কলম নিয়ে বসছো, এবার তোমরা সবাই করছো, এইভাবেই আমি কিন্তু তোমাদেরকে এই পরের যে অঙ্কটা রয়েছে সেটা দেবো, এবং কিছু সময় দেবো, কিছু সময় যে তোমরা স্টার্ট করতে পারো, তোমরা যদি শুরু করতে পারো, ঠিক, তাহলে আমার ভালো লাগবে যে না তোমরা পড়াশোনা করছো। তাহলে 2 নম্বর যেটা আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, সেটা ধরে নাও, সবাই খাতা কলম বার করেছো আশা করি। ধরে নাও তুমি কোনো এক পরিমাণ টাকা ধার করেছো, ধরে নাও কি, সেই টাকাটা হচ্ছে 25,000 টাকা, ধরে নাও 25,000 টাকা। পি, মনে করো 2 বছর, মনে করো রেটটা মনে করো বেশি, একটু করে দিলাম যাতে অঙ্কটা ভালোভাবে করতে পারো, 20%। তাহলে আমাকে বলো এখানে যে দেওয়া আছে যেটা, যে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা আছে, তো ফার্স্ট ইনস্টলমেন্ট আমি 10,000 টাকা দিয়েছি, নেক্সট ইনস্টলমেন্ট আমাকে কত টাকা দিলে আমার সমস্ত লোন পরিশোধ হয়ে যাবে। ঠিক, করার চেষ্টা করো, পজ করে নেবে, পজ করার পরে নিজে করার চেষ্টা করবে, তারপরে আমি তো সেটা করিয়ে দেবো। ঠিক, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে অঙ্কটা, ঠিক, করার চেষ্টা করো।
দেখো আমি এবার করে দিচ্ছি, কিভাবে করে দিচ্ছি। একটা আছে লং মেথড, একটা আছে শর্ট মেথড। লং মেথড করতে করতেই শর্ট মেথড আসে, তাই তো। লং মেথডটা কিরকম হবে, ধরে নাও এখানে 25,000 টাকা আমার কাছে ছিল, এটার উপর আমি 20% যদি ইন্টারেস্ট পাই, তাহলে আমি পাবো হচ্ছে 5,000 টাকা, তাই তো। তাহলে প্রথম বছরের শেষে যদি আমি টাকাটা দিতে চাই ইন্টারেস্ট সমেত, তাহলে আমাকে লাগছিল 25 আর 5-এ 30,000 টাকা, তাই তো। এবং যেহেতু আমার প্রথম ইনস্টলমেন্ট আমি 10,000 টাকা দিয়েছি, তাহলে এইখানে আমার 10,000 টাকা দেওয়া হয়ে গেল। বাকি রইল কত, 20,000 টাকা। এই 20,000 টাকার উপরে 20,000 টাকার উপরে আবার 20% লাগবে। তাহলে 20% করলে আবার কত হয়, না 4,000 হয়, ঠিক। এবারে 20,000 আর 4,000 কত হলো, 24,000, তাই তো। এই পরিমাণ টাকাটা দিলেই আমার ইনস্টলমেন্ট শেষ হয়ে যাবে, তাই তো। এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা চেষ্টা করবো কিভাবে এটাকে ওয়ান লাইনার করা যায়। যে কোনো অঙ্ক আছে এটাকে আমরা কিভাবে কম সময়ের মধ্যে করতে চাই, কারণ আমাদের পরীক্ষাতে যে সময়টা দেয় সেটা আমাদের প্রতি অঙ্কের পেছনে মিনিট কি তার থেকেও কম তুমি ধরে নিতে পারো, তাই তো। তাই আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা কম সময়ের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারি। তাহলে এটা আমি কেমন ভাবে করবো কম সময়ের মধ্যে করতে চাইলে, ওয়ান লাইনার। দেখো এই যে দেখো 25,000 টাকাটা ছিল, ঠিক। এই টাকাটা, এই যে 20% যেটা আছে না, যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই পার্সেন্টেজটাকে প্রথমে আমাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। 20% মানে তোমরা জানো 1/5, কারণ নিচে 100 দ্বারা আমি ভাগ করেছি। 100 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 20 একে 20, 20 5 হয় 100, তাহলে এটা হলো 1/5। তাহলে 5 টাকা যদি আমার টাকা থাকে 20% হারে, 1 বছর পরে সুদ হবে কত, 1 টাকা সুদ হবে। তাহলে 5 টাকা কত টাকায় পরিণত হচ্ছে, 6 টাকা। তাহলে এইটি যে 25,000 টাকা কত টাকায় পরিণত হবে, তাহলে আমি বলবো স্যার গুণিত 6/5, ঠিক। 25,000 গুণিত 6/5। এবারে কি হলো, প্রথম বছরের শেষে আমি কত টাকা ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, না স্যার 10,000 টাকা ইনস্টলমেন্ট আমি দিয়ে দিয়েছি। তাহলে যে টাকাটা হলো তার থেকে 10,000 টাকা বাদ দিনে যে টাকাটা পড়ে থাকলো সেটা হলো আমার দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল। সেই দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল যেটা হলো সেটার উপরে আমি যদি 6/5 করে দিই, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসবে। দেখো কত কিভাবে করা যায় এটা সহজে। দেখো এটা 5 দ্বারা আমি কাটাকাটি করছি, কত আসবে, 5 5 এ 25, তাহলে 5,000। এটা হলো 30,000 থেকে 10,000 20,000, 20,000 গুণিত 6/5। তাহলে 5 দ্বারা কাটাকাটি করলাম, 4 4 6 24,000, ওয়ান লাইনার। বুঝতে পারা গেল। এবার আমরা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এই যাতে কম সময়ের মধ্যে করা যায় এই জিনিসটাকে আমরা ফলো করব, তাই তো। বড় জিনিসটা বোঝার জন্য ছোট জিনিস যেটা আমরা করব সেটা আমাদের অঙ্কর ক্ষেত্রে কাজে লাগানোর জন্য এবং কম সময়ের মধ্যে যাতে আমরা করতে পারি সেদিকে আমাদের প্রচেষ্টা থাকবে, ঠিক। এবার আমরা আসি আসল অঙ্কর দিকে, চলো তোমরা এবারে করার চেষ্টা করো, ঠিক। প্রথমের অঙ্কটা দেখো কি বলতে চাইছো, প্রথমের অঙ্কটা, না এ ম্যান, দাঁড়াও আগের লেখাটা রয়ে যাচ্ছে স্ক্রিনে সরাইনি। এ ম্যান পড়া যাচ্ছে তো, a man borrowed some money, rupees 28,500 at 8% per annum, interest compounded annually. If 5,780 was paid at the end of the first year, then the outstanding amount at the end of the second year. তাহলে আমার কি চেয়েছে, যে দ্বিতীয় বছরের শেষে সেকেন্ড ইয়ার এসেছে কি পরিমাণ টাকাটা দিতে হবে আমাকে, আন্ডারস্ট্যান্ডিং মানি। আমার তাহলে এখানে কি জিনিস থাকছে দেখো, পি কত বলে দেওয়া আছে, এটা পি 28,500 টাকা। টি দরকার নেই, এইখানে আর রেট অফ ইন্টারেস্ট কি দেওয়া আছে, 8%। এটা আমার ফার্স্ট ইনস্টলমেন্ট, দেখে নাও এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, আমাকে বার করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্ট, খুব সহজ। বাংলায় দেখো সুন্দর লেখা আছে, একজন ব্যক্তি 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 28,500 টাকা ধার নিয়েছেন, যদি প্রথম বছরের শেষে তিনি 5,700 টাকা দিয়ে থাকেন, তবে দ্বিতীয় বছরের শেষে কত টাকা দিতে হবে। আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট কত দিলে তার লোন পরিশোধ হয়ে যাবে সেটা চেয়েছে, তাই তো। তাহলে আমরা যেটা সেকেন্ড ভাবে করলাম যে কম সময়ের মধ্যে যেটা করতে হয় সেই পদ্ধতিতে আমরা করব। তাহলে আমার সেকেন্ড যে ওই পদ্ধতি হচ্ছে কি, যে আমার 8%, ঠিক। এই যে 8% কে যদি আমি ফ্র্যাকশনে আনতে চাই তাহলে 8/100, 4 এর টেবিলে করলে এটা চলে আসবে 4 2 যা 8, 4 25 যা 100, 2 এর 25 এর
তাহলে 25 টাকা যদি আমি 8% হারে রাখি, তাহলে 1 বছরের শেষে কত টাকা সুদ পাবো? না 2 টাকা সুদ পাবো। ঠিক বোঝা গেছে? এখানে পর্যন্ত কোনো অসুবিধা নেই কিভাবে আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে নিয়ে যাচ্ছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এবার দেখো কি করছি, না আমার কাছে যে পরিমাণ মূলধনটা ছিল সেটা হচ্ছে কত? 28,500 টাকা। 28,500 টাকা। এই টাকাটা 1 বছর পরে কোন টাকাতে পরিণত হবে? সেই টাকাটা পরিণত হবে 25 টাকা, পরিণত হবে 27 টাকায়। তাহলে এত টাকা কত থাকবে? তাহলে এইখানে হয়ে গেল 27/25। ক্লিয়ার? কোনো অসুবিধা এখন পর্যন্ত? এত টাকা হয়েছে। ফার্স্ট ইনস্টলমেন্ট আমি কত দিয়েছি? 5,780 টাকা, তাই তো? এই ইনস্টলমেন্ট দেওয়ার পরে যে পরিমাণ টাকাটা পড়ে রইলো সেটার উপরে কি হবে আমার? আবার সেকেন্ড বছরে 8%, তাহলে 27/25। ওয়ান লাইন বোঝা গেছে কিভাবে নিয়ে আসছি? যে প্রথম বছরের শেষে মোট টাকার পরিমাণ সুদে মূলে হবে এত টাকা, আমি আমার ইনস্টলমেন্ট দিলাম এই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকাটা বেঁচে থাকলো দ্বিতীয় বছরের সাথে আমাকে সুদ সমেত রিটার্ন দিতে হবে, তাহলে 8% সুদে হয়ে গেল 27/25। ক্লিয়ার? এবারে দেখো কি ঘটনা ঘটছে। কাটাকাটি করছি আমি 25 দ্বারা যদি কাটাকাটি করি আমি, 25 × 1 = 25, 3 × 5 = 35, 25 × 1 = 25, 10 100, 25 × 4 = 100, তাহলে হয়ে গেল 1140। 27 দ্বারা গুণ করি, দেখো 27 শূন্য শূন্য, 27 4 কত হচ্ছে? 27 80 28, তাহলে 108, তাহলে 8 হাতে রইল 10, 27 থেকে 27 10 37, 7 হাতে রইল 3, 7 থেকে 7 7 আর 3 30। খুব কঠিন না। -5780। দেখো শেষের যেগুলো রয়েছে সেটাতে 780, এরও 780, তাই তো? তাহলে 780 যখন আমি মাইনাস করে দেবো, তাহলে 25,000 থেকে 5,000 যদি বিয়োগ দিই তাহলে কত হচ্ছে? 30,000 থেকে যদি 5,000 বিয়োগ দিই তাহলে আমার আসছে 25,000। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। সঙ্গে কি রয়েছে এখানে? 27/25। তাহলে এখানে আবার করে দিলাম 27/25। 25 দ্বারা যদি কাটি তাহলে 25 1000 হয় 25,000। তাহলে 1000-এর সঙ্গে 27 গুণ করলে কত হয়? 27,123, 27,000 টাকা। তাহলে আমাকে দ্বিতীয় বছরের শেষে 27,000 টাকা দিলে আমার কিন্তু সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। আমার দেখো এখানে অপশনে রয়েছে সি, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে পর্যন্ত বোঝা গেছে? তাই আমি আর একবার বোঝাচ্ছি জিনিসটাকে, এটাকে মুছছি না, না মুছিয়ে আর বোঝানোর চেষ্টা করছি। দেখো আমার কাছে পি যে পরিমাণ টাকা আছে সেটা আছে কত? 28,500 টাকা। আমার কাছে রেট কত? 8%। আমার কাছে ফার্স্ট ইনস্টলমেন্ট কত? 5,780। আমাকে কি করতে হবে? দ্বিতীয় বছরের শেষে কি পরিমাণ টাকাটা দিতে হবে সেটা আমাকে বার করতে হবে, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট টাইম। 8% কে আমি ফ্র্যাকশনে নিয়ে গেছি, কত এসছে? 2/25, যেটা হচ্ছে কি 25 টাকা, 2 টাকা সুদ পাওয়া যাবে, তাই তো? 8% হারে। এই দেখো এখানে সেম ওই জিনিসটাই কাজে লাগিয়েছি। 28,500 যেটা আছে সেটার উপরে আমি 27/25 লাগিয়েছি, ও যে পরিমাণ টাকাটা হয়েছে তার থেকে 5,780 টাকা প্রথম ইনস্টলমেন্ট বাদ দিয়েছি। যে টাকাটা পড়ে রয়েছে ওই টাকাটার উপরে দ্বিতীয় বছরের সুদ 27/25 করেছি। এখানে এসছে দেখো 30,780, তার থেকে 5,780 মাইনাস করেছি, তো এসছে 25,000। 25,000 ইন্টু 27/25 করেছি, চলে এসছে 27,000 টাকা। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট, আগে এটাকে ইরেজ করে নিই। অল। নেক্সট 2 নম্বর অঙ্ক কি আছে দেখো। এ পার্সেন্ট borrowed a sum, এখানে as sum হয়ে গেছে, এখানে a sum of rupees 30,800 at the rate of 10% per annum for 3-year interest compounded annually. At the end of the 2 year, he paid a sum of 13,268. At the end of the third year, he pays rupees X to clear his debt. What is the value of X? তাহলে তৃতীয় বছরে পরে যে টাকাটা দিচ্ছে সে টাকাটা, দ্বিতীয় বছরের পরে যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে 13,268 টাকা, এবং তৃতীয় বছরের শেষে সে সমস্ত লোন যা ধার হয়েছে সব পরিশোধ করে দিচ্ছে। তাহলে তাকে তৃতীয় বছরের শেষে সে কত টাকা দিয়েছে, তাই তো? এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই সেম জিনিস আমি করছি। দেখো পি কত আমার? স্যার 30,800 টাকা। ঠিক, পি হচ্ছে 30,800 টাকা।
আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত 10%। তাহলে 10% কে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে কত হবে 1/10, তাই তো? তাহলে 10 টাকা বেড়ে কত হবে 11 টাকা। তাহলে এই 30,800 যেটা আছে সেটা বেড়ে হলো 11/10। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম বছরের শেষে। প্রথম বছরের শেষে কি সে কোনো ইনস্টলমেন্ট দিচ্ছে? না, প্রথম বছরের শেষে কোনো ইনস্টলমেন্ট দিচ্ছে না। তাহলে তার সুদে মূল্যে যে টাকাটা আছে সে টাকাটার উপরে দ্বিতীয় বছরে তারা আবার সুদ পড়বে, তাই না? তাহলে দ্বিতীয় বছরের শেষে কি হলো ঘটনাটা, আবার 11/10। কারণ 10%, মানে তো 1/10, 1/10 মানে হচ্ছে 10-এ 11 হয়ে গেল। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারা গেছে। তাহলে দেখো এবারে কি হচ্ছে, দ্বিতীয় বছর শেষে কিন্তু এবারে সে একটা ইনস্টলমেন্ট পে করছে। সেই ইনস্টলমেন্টটা কত না স্যার 13,268, 13,268 টাকা পে করছে। এইবারে দ্বিতীয় বছরের শেষে যে পরিমাণ টাকাটা ইনস্টলমেন্ট দেওয়ার পর পড়ে থাকলো সেই টাকাটার উপরে তৃতীয় বছরে আবার ওই 10%, মানে মাল্টিপ্লিকেশন 11/10 হয়ে যাবে। হয়ে নিয়ে যে টাকাটা এলো সেটা কিন্তু আমার উত্তর হবে, তাই তো? ওয়ান লাইনার বোঝা গেছে। এই ক্ষেত্রে কিন্তু একটু টাইপটা আলাদা। এটা আগের বার কি ছিল যে বছরের পরে সে একটা ইনস্টলমেন্ট দিচ্ছে, এখানে বলছে বছরের পরে না, এখানে বলছে আমাকে যে 2 বছর পরে সে একটা ইনস্টলমেন্ট দিচ্ছে, তারপর তৃতীয় বছরে সে সমস্ত টাকাটা দিয়ে দিচ্ছে। ঠিক? তাহলে দেখো খুব সুন্দর, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। 11 8 8 88 এরকম লিখলাম, দেখো 11 3 33 খুব সহজে। এবার কি এসছে মাল্টিপ্লিকেশন 11 -1 3 2 6 8, নিচে বাইরে থাকছে ইন্টু 11/10। থাক। 11 8 88, 11 8 88 96, 9 11 3 33, 33 9 42, 4 11 3 33, 33 4 37, মাইনাস 13 2 6 8। দেখো শেষের আবার অঙ্কতে দেখো 2 6 8 2 4 চলে এসছে, তাই তো? তাহলে 37,000 থেকে যদি আমি 13,000 বাদ দিই তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, আমার কাছে পড়ে থাকবে 24,000 টাকা। কারণ 24 আর 13 37,000 হয়, আর লাস্টে তিনটা জিরো, 24,000 ইন্টু 11/10। ঠিক? তাহলে জিরোর সাথে জিরো আউট, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে লাস্টে দুটো শূন্য, 11 4 44, 4 হাতে 4, 11 2 22, 22 4 26। ঠিক? আর দুটা শূন্য, তাহলে 26,400 টাকা সে তৃতীয় বছরের শেষে দিলে তার সমস্ত লোন শোধ হয়ে যাবে, তাই তো? আমার এখানে অপশনে আছে, হ্যাঁ এটা অপশনে আছে, অপশন সি তে আছে। অপশন সি তে আমার 26,400 টাকা আছে। ঠিক? তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে, বোঝা গেছে? অঙ্কটাতে আমরা প্রথমে ফ্র্যাকশনে নিয়ে গেলাম পার্সেন্টেজটাকে, তারপর প্রথম বছরে সুদের মূল্যে কত টাকা হচ্ছে, দ্বিতীয় বছরে সুদের মূল্যে কত টাকা হচ্ছে, এবং দ্বিতীয় বছরের শেষে আমি একটা ইনস্টলমেন্ট দিলাম। ইনস্টলমেন্ট পরে যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটার উপরে 11/10 করেছি, মাইনাস করেছি, আমার চলে এসছে 26,400 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক। এবার আমরা আসবো থার্ড নাম্বার একটা কোশ্চেন, তাই তো? থার্ড নাম্বার কোশ্চেন নেক্সট। দেখো থার্ড নাম্বার কোশ্চেনটা কি আছে। থার্ড নাম্বার কোশ্চেনটা আছে, ইরেজ করতে আমি ভুলে যাচ্ছি। থার্ড নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আছে, a man borrowed rupees 50,000 from a bank at 10% per annum compounded annually. একজন ব্যক্তি 50,000 টাকা ব্যাংক থেকে ধার নিলেন, যেখানে তাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে 10%, এবং সে কি করছে, at the end of every year he pays 15,000 as a part of payment of the loan and interest. সে প্রতি বছর লোন এবং ইন্টারেস্ট যে পরিমাণ মূলধন নিয়েছে আর সেটার উপর ইন্টারেস্ট হিসাবে সে 15,000 টাকা করে প্রতি বছরের শেষে সে দিচ্ছে। এবার আমাকে এখানে কোশ্চেনে কি চেয়েছে, how much does he still away to the bank after 3 such installment? still away to, মানে কত টাকা তার এখনো বাকি থেকে গেল ব্যাংকে। ঠিক? দেওয়ার পুরো কত টাকা তার কাছে এখনো তাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে, বা ব্যাংকের কাছে কত টাকা ধার রয়ে গেছে, তাই না? ওই তিনটা ইনস্টলমেন্ট দেওয়ার পর একজন ব্যক্তি ব্যাংক থেকে 50,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ নিলেন। প্রতি বছরের শেষে তিনি যদি 15,000 টাকা করে জমা দেন তাহলে তার ঋণ ও সুদ হিসাবে, তাহলে এইরকম তিনটি কিস্তি দেওয়ার পর তার আর কত টাকা বাকি থাকবে। বোঝা গেছে? অঙ্ক এই পর্যন্ত কোনো অসুবিধা নেই? ঠিক। এইবার আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে,
10%, 1/10, 50,000 টাকা মূলধন, প্রতি বছরের শেষে 15,000 টাকা করে সে দিতে থাকবে, তাই তো? তাহলে দেখো অঙ্কটা এখানে করার চেষ্টা করছি। আহ জায়গা একটু, যেহেতু 15টা, একটু উপর থেকে করার চেষ্টা করি। ঠিক, তাহলে এখান থেকে দেখো আমার যে পি সেটা হচ্ছে 50,000 টাকা। 50-এর পরে 3টে চিহ্ন, 50,000 টাকা। প্রথম বছরের শেষে যে পরিমাণ টাকাটা হবে 10% চক্রবৃদ্ধি সুদের হারে, সেটা হচ্ছে 11/10। ঠিক, সেই টাকাটার প্রথম বছরের শেষে আমি 15,000 টাকা ইনস্টলমেন্ট দিয়ে দিলাম। ঠিক, যে টাকাটা পড়ে থাকলো তার দ্বিতীয় বছরে ইন্টারেস্ট পড়লো 11/10। আমি দ্বিতীয় বছরের শেষে 15,000 টাকা দিয়ে দিয়েছি। তৃতীয় বছরে যে টাকাটা থাকলো দ্বিতীয় বছরের শেষে সেটা হবে 11/10। আমি তৃতীয় বছরে দেখো 15,000 টাকা দিয়ে দিয়েছি, এখানে 1500 লেখা হয়ে গেছে, 15,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে তৃতীয় বছরের শেষে আমার এত টাকা, 15,000 টাকা দেওয়ার পরে যে পরিমাণ টাকাটা বেঁচে থাকবে সেটা হবে এটা। বোঝা গেছে? দেখো কি ঘটনাটা ঘটছে। এটা প্রথম বছর। ঠিক, যে টাকাটা সুদে মূল্যে হয়েছে তার থেকে 15,000 টাকা মাইনাস করলাম। এই যে গোটার ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যে পরিমাণ টাকার থাকলো সেটা হলো দ্বিতীয় বছরের মূলধন। দ্বিতীয় বছরের মূলধনের উপর ইন্টারেস্ট বসলো, আমি 15,000 টাকা দিলাম, তাহলে এটা হলো সেকেন্ড ইয়ারের কেস। ঠিক, দ্বিতীয় বছরের শেষে দেখো একটা ব্র্যাকেট দিয়েছি, যে পরিমাণ মূলধন পড়ে থাকলো সেটার উপরে ইন্টারেস্ট পড়লো 11/10, তার থেকে আমি এটা থার্ড। বলো বুঝতে পারা গেল কি গেল না? ঠিক, 3 বছরের কেস এটা। তাহলে দেখো আমি খুব সুন্দর কাটাকাটিটা করতে কোনো অসুবিধা নেই, এই শূন্য কাটলাম, 11×5 = 55। তাহলে দেখো 55,000 থেকে 15,000 টাকা যদি আমি বিয়োগ দিই, তারপরে কি পড়ে থাকলো 11/10 মাইনাস 1500, 15,000, আর একটা ইন্টু 11/10 মাইনাস 15,000। বোঝা গেল? 55 থেকে 15,000 বিয়োগ দেওয়া খুব কঠিন নয়, আসলো আমার 40,000 টাকা। 40,000, তার উপরে 11/10 করলাম মাইনাস 15,000 টাকা, যে পরিমাণ টাকাটা আসলো সেটার উপরে আবার 11/10 করলাম মাইনাস 15,000। বোঝা যাচ্ছে? ঠিক, তাহলে 40,000-এর উপরে যদি আমি 11/10 করি, তাহলে একটা শূন্য কাটলে কত হবে? 4×11 = 44। তাহলে 44,000 টাকা, তার থেকে 15,000 টাকা আমি বিয়োগ দিচ্ছি, যে টাকাটা আমার পড়ে থাকলো সেটার উপরে ইন্টারেস্ট 10% হারে মাইনাস 15,000। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট আর। তাহলে এই 44,000 থেকে যদি আমি 15,000 টাকা বিয়োগ দিই তাহলে আমার আসবে 29,000 টাকা, তাই তো? 29,000 টাকার 11/10 করবো মাইনাস 15,000, তাই তো? তাহলে এটা যদি আমি করি তাহলে দুটো শূন্য, 9 × 1 = 9, কারণ 22, 22 আর 9 31,900। তার থেকে আমি 15,000 টাকা থার্ড ইনস্টলমেন্ট দিয়ে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো 16, 15, 31, 16,900 টাকা। বলো বুঝা গেছে কি যায়নি? এটা পদ্ধতি অনেক বড় করেছি, তোমরা যখন করবে তখন এত পরিমাণ করার দরকার হবে কি না? হবে না, কারণ তুমি যখনই করবে তখন 55,000 থেকে 15,000 বিয়োগ দিলে তোমার কাছে 40,000 এসেছিল। আমি বোঝানোর ক্ষেত্রে এটা অনেক বড় করে করেছি, আমি মুখে বলে বলে গেছি এবং সেটা করিয়ে করিয়ে দেখিয়ে দিয়েছি, তাই তো? তোমরা যখন করবে তখন তোমাদের এই পরিমাণ আর সময় ব্যয় হবে না, সময় একটু কম ব্যয় হবে, তাই তো? তাহলে আমার লাস্ট অ্যান্সার কত হলো? 16,900 টাকা। এখানে বুঝতে হবে, যদি আমাকে বলতো যে আমাকে যে চতুর্থ বছরে সে যদি শোধ করতে চায়, তাহলে কিন্তু এটার উপরে একটা ইন্টারেস্ট বসতো। এটা কিন্তু বলছে 3বার দেওয়ার পরে আমার কত টাকা আর বাকি রয়েছে, তাহলে 3বার দেওয়ার পর আমার কত টাকা বাকি রয়েছে? 16,900 টাকা। এটা অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক, বোঝা গেছে? ওকে, এটা হয়ে গেল টাইপ 1। টাইপ 1 এর থেকে আমরা, প্রচুর গরম, টাইপ 1 থেকে আমরা 3টে মোটামুটি অঙ্ক করলাম। এবার আমরা টাইপ 2 তে যাওয়ার চেষ্টা করি। টাইপ 2 তে আমরা যদি যাওয়ার চেষ্টা করি তাহলে কিরকম আসছে, এটা আগে মুছে নিই। অল টাচ, টাইপ 2। টাইপ 2 আমার আসছে
ওয়ান থ্রি দেখো কি দেওয়া আছে এখানে, যে a man borrow some money and agree to pay off by paying rupees 31,000 no 3,150 at the end of the first year and 4,410 at the end of the second year. If the rate of compound interest is 5% per annum, then the sum is, তাহলে দেখো এখানে কি দিয়েছে, আমাকে কি বার করতে দিয়েছে, সাম, মূলধন আমি কি পরিমাণ টাকাটা ধার নিয়েছি সেটার উপরে আমাকে বার করতে দিয়েছে, তাহলে এটা টাইপ 2, তাহলে আমরা এটা করবো কি করে, তাই তো? তাহলে আমরা যখন জানি না, তাহলে আমরা ধরে নিলাম যে আমি এক্স পরিমাণ টাকাটা ধার নিয়েছি, ঠিক? তাহলে আমার টাকার ধার নেওয়ার পরিমাণটা হয়ে গেছে এক্স। ক্লিয়ার? এখান পর্যন্ত আমার এই টাকাটার উপরে 5%, 5% কে যখনই আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব, তাহলে কত আসবে, 5/100 1/20, তাহলে 20 টাকা কত টাকাতে পরিণত হবে, 21 টাকাতে। তাহলে প্রথম বছরের শেষে কত টাকা পরিণত হলো, এক্স টাকা পরিণত হবে এক্স ইন্টু 21/20, ঠিক? এবার প্রথম বছরের শেষে সে কত টাকা দিয়ে দিয়েছে না, 3,150 টাকা দিয়ে দিয়েছে। দেখো ক্লিয়ার? এখান পর্যন্ত আমি এক্স টাকা ধার নিয়েছি, এক্স টাকার উপরে প্রথম বছরে ইন্টারেস্ট হলো সুদে মূলে এত টাকা, তার থেকে আমি এত টাকা দিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় বছরে আমি যখন যে পরিমাণ টাকাটা দেবো, সেই টাকাটার উপরে আবার সেই একই রকম ওইটার উপরে পার্সেন্টেজ পড়বে কত, 5%, তাহলে 21/20, ঠিক? এবার এই যে টাকাটা হলো প্রথম বছরের শেষে মূলধন এটা, তার উপরে 21/20 হলো, তাহলে এই টাকাটা কি হবে, দ্বিতীয় কিস্তির সঙ্গে সমান হবে। দ্বিতীয় কিস্তি আমার কত না, 44,010, 4,410, সরি 4,410, বোঝা গেছে কি যায়নি? আমার প্রথম বছরের শেষে আমি কোনো একটা টাকা ধার নিয়েছি, সেটা প্রথম বছরের শেষে এত টাকা শোধ করলাম, সেই টাকাটার উপরে দ্বিতীয় বছরে যে পরিমাণ ইন্টারেস্ট বসবে সেটা আমার দ্বিতীয় কিস্তির সঙ্গে সমান হবে, সেই কিস্তিটা দিলেই আমার লোন পরিশোধ হয়ে যাবে। তাহলে আমি ওটার উপর করছি, দেখো এটা খুব সহজ, কাটাকাটি 41, 21 কত হয়, 441, তাই তো, ওর বর্গ, তাহলে 210 ইন্টু এদিকে দেখো 20 কে নিয়ে গেলাম, তাহলে কত হবে, 400, 21 দুগুণে 42, 4,200। এবার দেখো এক্স ইন্টু 21/20 সমান সমান 4,200 আর এদিকে 3,000, 7,150, ঠিক? এই 21 দ্বারা কাটো, 21×3 = 63 আর 21×5 = 105, তাহলে 350 চলে এসছে, তাহলে এক্স চলে আসবে কত, 350, এক্স চলে আসবে কত, দাঁড়াও মুছি একটু, 350 গুণিত 20, তার মানে কত হলো, 7,000 টাকা আছে আমার অপশনে, 7,000 টাকা, হ্যাঁ অপশনে 7,000 টাকা আছে, ঠিক? তাহলে আমরা কি করলাম, প্রথমে এক্স পরিমাণ টাকা নিয়েছি, তারপর 5% সুদের হারে এক বছরে সুদে মূলে কত টাকা আসলো সেটার থেকে প্রথম ইনস্টলমেন্টটা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে যে পরিমাণ টাকাটা থাকলো তার উপরে ইন্টারেস্ট 5% বসালাম, যেটা আসবে সেটা আমার দ্বিতীয় কিস্তির সঙ্গে সমান হবে, তাই তো? এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখো এক্স এর ভ্যালুটা বার করতে পেরেছি। ক্লিয়ার? ওকে, এরপরে কিন্তু আমরা নেক্সট অঙ্কের দিকে যাবো, তার আগে আমরা কি করছি, মুছে নি। ক্লিয়ার অল। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, এরপরে যেটা অঙ্ক রয়েছে এটাও কিন্তু ওই সেম টু সেম, এখানেও কিন্তু আমাকে সাম, কত পরিমাণ, ফাইন্ড দা সাম অফ borrowed মানি, সাম অফ borrowed মানি, আমাকে কত পরিমাণ আমি ধার নিয়েছি সেইটা নিতে হচ্ছে, দেখাতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে টাইপ 2 টাইপের অঙ্ক। তাহলে আমি এখানে সেম আগের বারে যে মনে করি আমি এখানে এক্স পরিমাণ টাকা ধার নিয়েছি, হয়তো যে টাকাটা আমি ধার নিয়েছি তার উপর রেট অফ ইন্টারেস্ট কত, 10%, 10% মানে কত, 1/10, 10 টাকা বেড়ে কত টাকা হবে এক বছরের শেষে, 11 টাকা হবে। তাহলে এক্স ইন্টু 11/10 যেটা হলো, এটা প্রথম বছরের শেষে আমার সুদ আর মূল দুটো রয়েছে। প্রথম বছরের শেষে আমি কত টাকা ইনস্টলমেন্ট পে করলাম, প্রথম বছরের শেষে আমি ইনস্টলমেন্ট পে করছি 4,000 টাকা, তাহলে এই 4,000 টাকা আমি মাইনাস করছি। এই যে 4,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করার পর যেটা পড়ে রইলো সেটা হলো কি আমার দ্বিতীয় বছরের ক্ষেত্রে মূলধন, তাই তো?
দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল। এই টাকাটার উপরে আমি যখন এই 10% বসাবো তাহলে কত আসবে, এটা ইন্টু 11/10। এবং এই যে আমি 11/10 করলাম, এটার ফলে কি দ্বিতীয় বছরের শেষে আমি আমার লোনটা সমস্ত পরিশোধ করব। তাহলে এটা হবে আমার দ্বিতীয় কিস্তির সঙ্গে সমান। আমার দ্বিতীয় কিস্তি কত আছে না 7,700 টাকা। তাহলে এইটা দ্বিতীয় কিস্তির সঙ্গে যদি সমান হয় 7,700। বোঝা যাচ্ছে? যদি তাই হয় তাহলে আমি এখানে কাটাকাটি খুব সহজে করতে পারবো। যে 11 দ্বারা কাটাকাটি করলাম এটাকে 77, মানে 700, 10 দ্বারা গুণ করলাম তাহলে এটা হলো 7,000, তাই তো? তাহলে এক্স ইন্টু 11/10 মাইনাস 4,000 ইকুয়াল টু 7,000। এই 4,000টা ওদিকে যদি নিয়ে যাই তাহলে আমার আসবে কত, 11,000। তাহলে এক্স গুণিত 11/10 সমান সমান 11,000। এই 11 দ্বারা কাটলে এটা 1,000 হয়ে গেল, 10 দ্বারা গুণ হয়ে গেলে এটা 1,000-এর সঙ্গে 10, 10,000 টাকা। ঠিক? তাহলে কি করেছি, আমি জানি নাই কত পরিমাণ টাকা আমাকে ধার নিয়েছি। তাহলে এক্স পরিমাণ টাকাটা আমি ধার নিয়েছি, সেটার উপরে 11/10 করে দিলাম। তাহলে প্রথম বছরের শেষে সুদমূল আসলো, সেটার উপরে 4,000 টাকা বিয়োগ করেছি। যে পরিমাণ টাকাটা রইলো তার উপরে 10% মানে 11/10 করেছি। সেটার সঙ্গে সেটা হচ্ছে কি দ্বিতীয় কিস্তির সঙ্গে সমান, সেটা 7,700 টাকা। দেখো দ্বিতীয় কিস্তি 7,700 টাকা। করার পরে কি এলো, 11 দ্বারা কাটাকাটি করলাম, আসলো এখানে 7,000 টাকা, এদিক থেকে 4,000 টাকা ওদিকে যোগ হয়ে গেল, এই 11,000 টাকা। তাহলে এক্স পেলাম এখান থেকে 10,000 টাকা। দেখি আমার কাছে অপশনে 10,000 টাকা আছে কিনি। দেখো অপশন বি তে আছে 10,000 টাকা। ঠিক? এরপর আমরা আসছি নেক্সট আর একটা অঙ্ক। দেখো 3, 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেছে, 2 টাইপস এর হয়ে গেছে। এটা হচ্ছে এগুলো একটা আলাদা অঙ্ক, আগের দিন এই অঙ্কটা করাতে আমি মিস করে গেছি। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, যে আগের দিন আমি করাইছিলাম যে সাম অফ মানি বার করো আর ইনস্টলমেন্ট বার করো। এটার ক্ষেত্রে কিন্তু কি দেওয়া আছে, যে রেটটা বার করো। দেখো কি বলছে, কিশোর পারচেজ এ ট্র্যাক স্যুট ফর rupees 2,400 or for rupees 1,000 cash down payment and 2 monthly installment of rupees 800 each. Find the rate of interest. এখানে কিন্তু 3 নম্বর যে ব্যাপারটা আছে, আমাদের রেট বার করতে যেটা দেয়, সেই রেট বার করাটা দিয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা কি করে বার করব, তাই তো? সেম আগেরটা আমরা যেরকম ভাবে করলাম সেইভাবে করব। যে আমি যদি কোনো জিনিসের ডাউন পেমেন্ট করি, ডাউন পেমেন্ট কথাটার মানে কি, ডাউন পেমেন্ট কথাটার মানে হচ্ছে ইনস্ট্যান্ট আমি যে পরিমাণ টাকাটা দিলাম সেই টাকাটা আমার, সেই টাকাটার উপর আমাকে আর ইন্টারেস্ট দিতে হচ্ছে না। সেই টাকাটা দেওয়ার পর বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটার উপর আমরা ইন্টারেস্ট দিই, তাই তো? তাহলে এইখানে কিশোর সে কত টাকা দিয়ে একটা স্যুট কিনতে চাইছে, ট্র্যাক স্যুট না 2,400 টাকা দিয়ে একটা ট্র্যাক স্যুট কিনতে চাইছে। এবং সে কি করছে, 1,000 টাকা ডাউন পেমেন্ট করছে। তাহলে 1,000 টাকা যদি ডাউন পেমেন্ট করে দেয় তাহলে আমার কাছে রইলো কত, 1,400 টাকা। এই 1,400 টাকা আছে আমার প্রিন্সিপাল মানি। এই টাকাটার উপরে আমার ইন্টারেস্ট হবে। এবং আমি দেখছি যে কিশোর 2 মাসে 800 টাকা করে সে কি করেছে, দিয়েছে, তাই তো? 2 মাস 2টো কিস্তিতে। তাহলে আমার এখানে 8 আর 800 কত হয়ে গেল, 1,600 টাকা। ঠিক? ছিল আমার কত টাকা, 1,400 টাকা আমাকে দিতে হতো, কিন্তু যেহেতু আমি ইনস্টলমেন্ট করেছি আমাকে দিতে হচ্ছে কত, 1,600 টাকা। ক্লিয়ার? এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে এই যে 1,400 টাকার জায়গায় আমাকে 1,600 টাকা দিতে হচ্ছে, এখানে এই যে 200 টাকা যেটা বাড়লো, তা আমি বলতে পারি তো, এই যে 200 টাকা বাড়লো এটাই আমার সুদ। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? যে আমি 2,400 টাকা দিয়ে একটা স্যুট নিচ্ছিলাম, 1,000 টাকা আমি ডাউন পেমেন্ট করেছি, আমাকে 1,400 টাকা দিতে হচ্ছিল। কিন্তু যেহেতু আমি ইনস্টলমেন্ট করেছি ওই জন্য আমাকে দুটো 800 দিতে হয়েছে, 1,600 টাকা। আমার 200 টাকা হচ্ছে ইন্টারেস্ট বা আমাকে সুদ দিতে হচ্ছে। ক্লিয়ার? এইবার এখানে আর একটা জিনিস আসছে, এইখানে হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট। দেখো এখানে আমাদের যেটা দেওয়া থাকে সেটা কি থাকে, ইয়ারলি ইনস্টলমেন্ট, তাই তো? যেটা 1 বছরে। তাহলে দেখো আমি মনে করছি আমার এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছি, তো তাহলে আমি মনে করছি যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে R%। কত এটা, ইয়ারলি, এটা ইয়ারলি। এটাকে আমি যদি মান্থলিতে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে,
12 দ্বারা ভাগ করতে হবে, ঠিক? তো আমি যদি রেট অফ ইন্টারেস্ট কত বলি, তাহলে আমি বলবো এবারে যে R/12% মান্থলি। ক্লিয়ার? কেন আমি আর দ্বারা ভাগ করলাম? কারণ 1 বছরে 12 মাস হয়, ঠিক? এখানে পর্যন্ত হয়েছে। এইবারে দেখো আমার ক্ষেত্রে কি হচ্ছে। প্রথম বছরের ক্ষেত্রে আমার মূলধন হচ্ছে কত? 1400 টাকা, ঠিক? এটার উপর রেট কত বসছে না R/12 পিটি, 1 মাসের ক্ষেত্রে বাই 100, তাহলে R/100। তাহলে দেখো কি হলো, সুদ কত হলো? 1400 টাকার উপরে 1400 ইন্টু R/12 ইন্টু 100। প্রথম বছরের পরে আমি কি দিচ্ছি? 800 টাকা দিচ্ছি। এবার এটা কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট। এইখানে হচ্ছে বোঝার ব্যাপার। তাহলে এই যে আমি 800 টাকা দিলাম, 800 টাকা দেওয়ার পরে আমার ইন্টারেস্ট কত থাকলো, মূলধনটা কি পড়ে থাকলো? তাহলে আমার মূলধনটা পড়ে থাকলো কত? 800 আর 600 হয় 1400। তাহলে আমার রইলো কত এখানে? 1400। 1400 টাকা থেকে 800 বিয়োগ দিলাম, আমার থাকলো এখানে 600 টাকা। 600 টাকা কি করে এলো বুঝতে পারা গেছে। আমি যখন পঞ্চম ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি, তাহলে আমার কিন্তু কি হয়, কিস্তির ক্ষেত্রে আমি আবার বলেছি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, যে এই দেখো এখানে বলেছে যে ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল। ইনস্টলমেন্ট কি করে? প্রিন্সিপালকে ডিক্রিজ করে। তাহলে আমি যে 800 পরিমাণ টাকাটা ধার নিয়েছি, সেই টাকাটা সেই টাকাটা যখনই আমি 1400 পরিমাণ যে টাকাটা আমি ধার নিয়েছি, সেটার উপরে আমি যখন 800 টাকা চুক্তি করে দিচ্ছি বা আমি ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার মূলধনটা কমে আসছে। তাহলে 1400 টাকা আমার ছিল, সে থেকে 800 মাইনাস করলাম 600 টাকা। ঠিক? বোঝা গেছে? ঠিক। আসি অঙ্কর ক্ষেত্রে। আহ, ঠিক। তাহলে এই 600 টাকার উপরে R/12% ইন্টু 100, ঠিক? যা পরিমাণ হলো সেটা সুদ, সেটা 200 সঙ্গে সমান। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নাই এখানটা? যে আমার 1400 টাকা ছিল প্রথম বছরে, রেট অফ ইন্টারেস্ট R/12, PTR/100 করেছি সুদ, প্লাস দ্বিতীয় বছরে প্রথম বছরে 800 টাকা যেহেতু আমি দিয়ে দিয়েছি কিস্তি, তাহলে আমার মূলধন কমে হলো 600 টাকা। 600 টাকার উপর R/12% ইন্টু, ঠিক? আর এটা আমার বার করতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো কেটে দিলাম। এখানে 14R/12 ইকুয়াল প্লাস 6R/12 সমান সমান 200। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? 1 শূন্য 0 কেটেছি, আর কিছু নেই। তাহলে 14 আছে হয়ে গেল 20R/12 সমান সমান 200। লিখছি এখানে দেখো, 20R/12 ইকুয়াল টু 200। একটা শূন্য একটা শূন্য কাটলাম, উপরে উপরে কাটা যায়, 2 এর সাথে কাটলাম, এটা 10, 10 এর সাথে 12 গুণ করলে হবে 120%। আছে আমার অপশন 120%? আছে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আগের দিনে আমার যে বাকি ছিল রেট অফ ইন্টারেস্ট বার করা, সেটা আজকে কিন্তু এটা আমি বুঝালাম, যে যেটা দেওয়া থাকবে সেটা আমি আর ধরে নিলাম। প্রথম বছরে কি হবে, যে পরিমাণ টাকা বাকি থাকবে তার উপরে রেট অফ ইন্টারেস্ট বসবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, সেটার উপরে যে ইনস্টলমেন্ট দিয়ে সেটা মাইনাস হবে, তারপর সেটার উপরে রেট অফ ইন্টারেস্ট বসবে। ঠিক? ওকে, নেক্সট। এরপরে আমরা যাচ্ছি ওই সেম। দেখো, an electric iron is sold for rupees 440 cash or rupees 200 cash down payment together with rupees 244 to be paid after 1 month. Find the rate of interest charge. কতটা পরিমাণ রেট ইন্টারেস্ট চার্জ করা হয়েছে সেটা বার করতে দিয়েছে। বাংলায় হচ্ছে একটি আয়রনের বাজার মূল্য 440 টাকা, কিন্তু কেউ যদি 200 টাকা ডাউন পেমেন্ট করে এবং 1 মাস পরে 240 টাকা দিয়ে থাকে, তাহলে সুদের হার নির্ণয় করো। রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে দিয়েছে। তো সেম, আমি প্রথম যখন 200 টাকা পাউন্ড ক্যাশ ডাউন পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমার কাছে মূলধন কত রয়েছে? না স্যার, 240 টাকা মূলধন রয়েছে। ঠিক? আসছে কিভাবে? 440 মাইনাস 200। ওকে, তাহলে আসছে 240 টাকা। তাহলে এই 240 টাকা যেটা এলো, এই টাকাটার উপরে আমি জানি না কি বলে দিয়েছে, 1 মান্থ। সেম, তাই তো? তাহলে আর তো 240 টাকার উপরে R/12 ইন্টু 100, PTR/100। দেখো,
টিটা কত ছিল 1, ওই জন্য টিটা লিখলাম না। তাহলে পিটিআর বাই 100 এটা যখন আমরা করলাম, তাহলে আমার সেই পরিমাণ টাকাটা কত হলো 4 টাকা। দেখো 244 থেকে 244 যদি মাইনাস করে দিই তাহলে চলে আসবে আমার 4 টাকা, তাহলে আমি 4 টাকা সুদ পেয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কাটাকাটি করছি, একটা শূন্য একটা শূন্য, 12 দুগুণে 24, তাহলে রেট হয়ে যাবে কত 40/2 হলো 20%। রেট অফ ইন্টারেস্ট কত হলো 20% আছে আমার, হ্যাঁ আছে, অপশন ডি তে আছে। বোঝা যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট কেমন ভাবে আমি বার করছি? ঠিক, যেটা আমার দেওয়া আছে, আমার এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু মান্থলি ইনস্টলমেন্ট দিয়েছিল। যেহেতু মান্থলি ইনস্টলমেন্ট দিয়েছে, তাহলে তার রেট অফ ইন্টারেস্ট কত 8%, আমরা ইয়ারলি ধরেছি, তাই তো? এবার ইয়ারলি যেটা ধরলাম সেটার উপরে যখন 8% এক মাসে নিয়ে আসবো, তাহলে 12 দ্বারা আমরা ডিভাইড করে দেবো, সোজা জিনিস। ঠিক, ক্লিয়ার? ওকে, নেক্সট, আগে ক্লিয়ারটা করে নি। অল নেক্সট, পরেরটা দেখো, পরেরটা করিয়েছি, কিস্তির যে অঙ্কগুলো আছে সেটার মধ্যে আছে। এটা হচ্ছে কি, দ্য অ্যামাউন্ট অফ ডেট, ধার যেটা করেছি সেই পরিমাণ রাশিটা, amount of debt that will be discharged by 5 equal monthly installment of rupees 1845 each at the rate 48% simple interest per annum। তাহলে 5টা কিস্তি দেওয়া হচ্ছে 1845 টাকা হিসাবে 5 মাসের জন্য, এবং যেখানে বলেছে বাৎসরিক 48% সরল সুদের হারে, তাহলে বলছে কি পরিমাণ টাকা আমাকে সুদ আসলে দিতে হয়েছে, তাই তো? ডেপ্ট অফ মানি বা ডেপ্ট অফ অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে দেখো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি অঙ্কগুলো করেছি যে কি আমি কি ধরে নেবো আমার সুবিধার্থে, যে 100 টাকা করে আমার ইনস্টলমেন্ট, তাহলে 5টা ইনস্টলমেন্ট যদি আমি 100 করে দিই, তাহলে দেখো 100 100 100 100 100, 5টা 100। ঠিক, ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া যেটা দিলাম, তারপর আমি কিন্তু 4 মাসের সুদ আমি কিন্তু কি করব, সেভ করব। তাহলে সেভ ইন্টারেস্ট কত হবে কি এখানে, তাহলে এক মাসে হচ্ছে 12 মাসে 48, এক মাসে 4%, তাহলে 4 4 কত হয়ে গেল 16 টাকা আমি সেভ করবো। ক্লিক করে 16 এলো, 100 এর উপরে 16% করলে আসে 16। ঠিক, তাহলে এখানে আর একটু যদি আমি ভাঙে করতে চাই, যে 4% হারে ছিল গুণিত 4 মাসের জন্য, ঠিক, কয়টা এরকম কত আছে 12, 4% হারে 3 মাসের জন্য আমি সেভ করেছি। তারপর একটা কথা আসবে 8, কারণ এটা কি 3 মাসের জন্য। পরেরটা এটা 4% হারে 3, এটাও 4% হারে 1 মিনিট, এটা ইরেজ করি আগে তাহলে বুঝতে সুবিধা হবে। 10, এটাও 4% 3 মাস, এটাও 4% 2 মাস, আর পরেরটা কত আসবে 4% 1 মাস, তাই তো? লাস্টের যে ইনস্টলমেন্ট আছে এটাতে কোনো আমি সুদ পাবো না, ওটা দেওয়ার পর আমার কিস্তি লোন পরিশোধ হয়ে গেছে। তাহলে এই যে 16 12 18 4, এগুলা কি আছে আমি 7, এই দুটো যোগ করলে আমার কি আছে ডেপ্ট অফ মানির সঙ্গে সমান আছে, করেছি আমরা আগের দিনে অঙ্ক গুলোতে। তাহলে দেখো এখানে 500, 16 12 8 4, তাই তো? 16 আর 4 20, 12 8 20, 20 20 হয়ে গেল 40, তাহলে 540। তাহলে এই যে আমার 540 পরিমাণ যে টাকাটা এলো, এই টাকাটা আমার কি, এটাই তো আমার ডেপ্ট অফ মানি, করেছিলাম তো আগের দিন অফ মানি। বলো বোঝা গেল গেল না? এইবার হচ্ছে যে স্যার এটা করতে তো অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে আমি যখন জানি আমার 5টা মান্থলি ইনকাম 100 করে, তাহলে 5 বারে কথা 500 ডাইরেক্ট লিখবো। আমি কিভাবে লিখবো এখানে 5টা ডাইরেক্ট আমি কিভাবে লিখবো, এটা 5টার 500, 100টা 100 টাকার জন্য 4 বছরে আমার আসবে 4 4 16। এবারে এখান থেকে 500 প্লাস 16 প্লাস একবার 16 নামটা চলে এসেছে, মানে তারপরে সেরকম শেষ পর্যন্ত আসবে 540। ঠিক, এটা গেল ডেপ্ট মানি। আমার এখানে কি আছে, কিস্তির পরিমাণটা দেওয়া আছে, আমার কিস্তির পরিমাণটা কত 1845, আমি কিস্তি কত ধরেছি 100, তাহলে আমরা এখানে খুব সহজে বলতে পারি যে 100 এর ভ্যালু হচ্ছে the value of 100 equal to 1845। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ 450, 540 এর ভ্যালু নির্ণয় কর। তাহলে খুব সহজ, এটার নিচে নিয়ে গেলাম 100, আর এইটার এখানে 540 গুণ করে দিলাম। ওকে,
জিরো জিরো, এর অর্ধেক হচ্ছে 27, এর অর্ধেক 5, 5 দ্বারা কাটলাম, 5 3 15, 5 6 30, 5 9 45, তাই তো? ক্লিয়ার এখানে পর্যন্ত? তারপরে এবার আমরা গুণটা করি। 7 9 63, 3 হাতে রইল 6, 7 6 42, 6 48, হাতে রইল 4, 7 3 21 আর 4 25, ইন্টু 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 1 13, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এটা 6 আর কোথাও আমাদের উপরে 7 9 63, 3 হাতে রইল 6, 7 6 42, 42 আর 6 8, আর কোথাও গন্ডগোল। 0 0, 27 দুগুণে 54 হয়, 25 দুগুণে 50 হয়, 5 5 3 15, 3 4 34, 5 6 30, 4 5 45, 5 9 45। ঠিক আছে, 7 9 63, মুখে মুখে বলছি, ক্যালকুলেশন আমার একটু ভুল হয়ে গেছে। ঠিক, আমি এখানে মুছছি। ওকে, মুখে এক বলছি, লেখার সময় আর লিখছে 66, 3 63, 3 না লিখে 6 লিখছি, তাই তো? ও, 1 মিনিট, সরি। 7 নাম 63, 3 হাতে রইল 6, 7 6 42, 6 48 আর 8, হাতে রইল 4, 7 3 21 আর 4 25। ওকে, 9 দুগুণে 18 8, হাতে রইল 1, 6 দুগুণে 12, 1 13, 3 দুগুণে 6 1 7। তাহলে 3 6 9 9 9 9 6 তে দেখো ঠিক চলে এসছে, 9 9 6 তে। সেটা আমি দেখছি যে আমার উত্তর ঠিক আসছে না। তাহলে বোঝা গেল কি করলাম আমি, যে আমার 5টা ইনস্টলমেন্ট আছে, আমি 100 করে ধরেছি, এবং সেই 100 টাকা, প্রথম 100 টাকার উপর 4 মাসের ইন্টারেস্ট আমি সেভ করব। তাহলে আমি ইন্টারেস্ট সেভ করলাম 16 টাকা, দ্বিতীয় 100 টাকার জন্য 3 মাসের 12 টাকা, তৃতীয় যে আছে সেটার উপরে 8 টাকা, চতুর্থ যেটা হচ্ছে 4 টাকা, লাস্টের বেলার জন্য আমি কোনো পাবো না। আর আমার টোটাল ডেপ্ট অফ মানি হয়ে যাবে 5,540 টাকা। তাহলে 100 ভ্যালু যদি হয় এত, 540 ভ্যালু। ক্যালকুলেশন একটু করতে হবে, শেষে গুণটা অনেক সময় লাস্টে ইউনিট ডিজিট দেখেও করা যায়, শেষেরটা 3 একটাতেই আছে, ওটা আমি ইউনিট ডিজিট পরে দেখাবো যে কেমন শেষে ইউনিট ডিজিট দেখেও আমরা অনেক সময় অঙ্ক করতে পারি, তাই না? সব ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনই মেন না, আমার ক্যালকুলেশন অনেক সময় ইউনিট ডিজিট, কখনো কি বলে অপশন দেখে, এসব মেথড গুলো আমার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। নেক্সট দেখো কি আছে, ফল। Clear all. পরপরটা কি দেওয়া আছে? Find the total amount of debt that will be discharged by 5 equal installment of rupees 200 each of each, if the debt is due in 5 years at 5% per annum at simple interest। এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ডেবটা বার করতে বলেছে, তাই তো? সেম 5% আছে, আমি মনে করছি 5টা ইনস্টলমেন্টে 500। ঠিক, প্রথম বছরের জন্য তাহলে কত সেভ করবে, তাই তো? 5% যেহেতু আছে, তাহলে 5 4 20, তারপরে 15, তারপরে 10, আর শেষে 5। কি করে আসছে? 5%, 4 বছরে 5 4 20, 3 বছরে 15, 2 বছরে 10, শেষে 1 বছরে 5। ক্লিয়ার? তাহলে এই যে টাকাটা এলো, এই টোটালটা টাকা হচ্ছে ডেপ্ট অফ মানি। এটা হচ্ছে ডেপ্ট অফ মানি। নীলকালি এসছে ওদিকে। ওকে, দেখছি। তাহলে এটা টোটাল ডেপ্ট অফ মানি, তাহলে এটা 35 15 50, তাহলে এটা হয়ে গেল 550। আমি কি জানি 100 যেটা হয় সেটা হয় ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে 200। যদি 100 এর ভ্যালু 200 হয়, তাহলে 550 এর ভ্যালু কত না স্যার? 1100। 250 এর ডবল, 100 ডবল হচ্ছে 200, তাহলে 550 এর ডবল কত? 1100। ঠিক, সহজ আসছে। এটা কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কিন্তু এটা এইভাবে রিভিশন হবে, যে খুব কম সময়ের মধ্যে আমি কিভাবে করে নিতে পারি। ওকে, অল নেক্সট। ঠিক, নেক্সট আসছে আমরা ইনস্টলমেন্টের। তাহলে আমরা মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের সব ইকুয়াল আনইকুয়াল করে নিয়েছি। এবার তোমরা এটাকে প্র্যাকটিস করবে,
বিভিন্ন সোর্স অফ জায়গা থেকে। যদি কোনো জায়গায় আটকাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদেরকে, আমরা কিন্তু সেটাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেটার জন্য একটা আলাদা ভিডিও করার চেষ্টা করব, তাহলে তোমরা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। এই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, যে আমি কোনো একটা পরিমাণ ধার নিয়েছি না, সেই যখন আমি কিস্তি দেবো তখন আমার শুধু প্রিন্সিপালটা হবে, তাই না? ইন্টারেস্ট উইল বি পেড এট দ্য লাস্ট, ইন্টারেস্ট সবসময় লাস্টে পেড হবে। তাহলে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, উদাহরণ না নিলে তো আমাদের ক্লিয়ার হবে না। তাহলে উদাহরণ যদি আমাকে নিতে হয়, তাহলে সাদা পেজে আছে। ওকে, সিম্পল ইন্টারেস্ট, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরে নাও কিরকম উদাহরণে হচ্ছে যে আমি রাম শ্যাম মধু কারো কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছি। তাহলে পি কত? 20,000 টাকা। পি মনে করো আমাকে 2 বছর সময়, তাই তো? আর কত ধরা হয়েছে সুবিধার্থে? ধরে নিও 20%, 10, 20। এগুলো কি হয়, খুব সহজে বার করা যায়, তো ওই জন্য উদাহরণ সেগুলো নেওয়া হয়। এবার আমি করেছি ফার্স্ট ইনস্টলমেন্ট কত দেওয়া আছে, আমি ধরে নাও দিলাম 10,000 টাকা। ফার্স্ট ইনস্টলমেন্ট কত? 10,000 টাকা। তাহলে বলছে সেকেন্ড ইনস্টলমেন্ট আমাকে কত দিতে হবে যাতে আমার সমস্ত লোনটা পরিশোধ হয়ে যায়, তাই তো? অঙ্কটা এই টাইপের। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে দেখো ঘটনাটা কি হচ্ছে, দেখো বোঝানোর চেষ্টা করি। যে টাকার পরিমাণটা কত? 20,000। ঠিক, এই টাকাটার উপরে 20% হারে প্রথম বছরে কত ইন্টারেস্ট আসবে? তাহলে এখানে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কত হচ্ছে প্রথম বছরে 20%, তাহলে 20 দুগুণে কত হচ্ছে 40, মানে 4,000 টাকা ইন্টারেস্ট। ওকে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা কি হলো? ফার্স্ট। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হলো, আমি যখনই 10,000 টাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার 10,000 টাকা কি হলো, প্রিন্সিপাল কমে গেল। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার প্রিন্সিপাল হয়ে গেল 10,000 টাকা। এই টাকার উপর যখন আমি 20% লাগাবো, তোমার ইন্টারেস্ট কত আসবে? না, ইন্টারেস্ট আসবে 2,000 টাকা। ইন্টারেস্ট কত আসবে? 2,000 টাকা, 20%। এবার দ্বিতীয় বছরের যে সেকেন্ড ইয়ারের শেষে আমার ইনস্টলমেন্ট কত হবে জানো? আমার ইনস্টলমেন্ট হবে, দেখো এই 10,000 টাকা তো আমাকে দিতেই হবে, তার উপরে আগের 4,000 টাকা যে ইন্টারেস্ট এসছে, আর দুই কত হলো? 10,000, 4, 14,000, 2, 16,000 টাকা। 16,000 টাকা যখন আমি দিয়ে দেবো, তখন আমার কি হয়ে গেল, টোটাল ডেপ্ট ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইখানে বোঝার, আগেরটার ক্ষেত্রে কি ছিল, আগের যে আমরা কোম্পানি ইন্টারেস্ট করেছিলাম, তাহলে 20,000 তাহলে 24,000 হয়ে যেত, 24,000-এর উপরে 10,000 মাইনাস, তাহলে 14,000, তারপরে ইন্টারেস্ট। তো এখানে না, এখানে যখনই আমি ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছি, তাহলে আমার প্রিন্সিপাল শুধু কমবে। ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল, ইন্টারেস্ট উইল বি পেড এট দ্য লাস্ট, সবার শেষে ইন্টারেস্ট পেড করা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? মোটামুটি একটা ধারণা এসছে। ঠিক, চলো তোমরা এটা আর একটা তোমরা প্র্যাকটিস করো নিজেরা। কিন্তু নিজেরা যদি পজ করে নিয়ে অঙ্ক না করার চেষ্টা করো, তাহলে কিন্তু অঙ্ক সেরকম ভাবে শিখতে পারবে না। তাহলে আমি যে অঙ্কটা দেবো এরপরে সেটা পজ করবে, যে প্রথম ইনস্টলমেন্ট এত দেওয়া হলো, দ্বিতীয় ইনস্টলমেন্টে কত দিলে আমার ইন্টারেস্ট ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? ওকে, এটাকে ক্লিয়ার করি। হল, তাহলে মনে করো যে পি অ্যামাউন্ট একটা তুমি ধরে নিলে যে 30,000 টাকা একটা ধার নিয়েছো। ঠিক, পি মনে করো 3 ইয়ার। ঠিক, রেট অফ ইন্টারেস্ট ইজি 10% দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আর করতে সুবিধা হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট মনে করো 10,000 টাকা। ঠিক, সেকেন্ড ইনস্টলমেন্ট মনে করো 8,000 টাকা। তাহলে থার্ড ইনস্টলমেন্ট কত হবে, যে আমার ডেব্ট অফ মানিটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, এটা কিন্তু কাজ, এটা কিন্তু আমি করতে পারবো না, এটা তোমাকে কিন্তু তোমাকে করতে হবে, তাই না? যদি তুমি না নিজে না করো, তাহলে কিন্তু অঙ্ক সেরকম ভাবে শিখতে পারবে না, তাই না? এবার আমি কিন্তু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, সেই উদাহরণটা বোঝানোর চেষ্টা করি, এবং সেটা এটা কিন্তু তোমাদের কাজ রইলো।
ঠিক, প্রতি কিন্তু করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে কত তোমার উত্তর এলো। ঠিক, ক্লিয়ার। ওকে, অল। এবার হচ্ছে আমার और আচ্ছা, হ্যাঁ, দেখো অঙ্কটা পড়ে প্রথমে ভয় লেগে যাবে যে এই অঙ্কটা আমি করব কি করে, তাই না? কিন্তু দেখো, অঙ্ক শুধু মাত্র দেখে ভয় পাই যাবে সেটা তো না, যে প্রবলেমস তো আসতেই পারে, তাই না? সেই প্রবলেমস কে ফেস করে দেখতে হবে যে কি এখান থেকে কিসে এখান থেকে সলিউশন আসা যায়, তাই না? তাহলে দেখো এখানে ক্ষেত্রে কি আছে, দেখো এখানে প্রথমে দেখি তোমার যখনই ভয় লাগবে সেই জায়গাটা হচ্ছে এইখানে, যে 4,22,092 টাকা ধার নিয়েছে। যখনই এই পরিমাণ অ্যামাউন্ট দেখবে তখন তোমার একটা মনের মধ্যে ভয় ক্রিয়েট হবে, মনে হবে যে কিভাবে অঙ্কটা, এত বড় অঙ্ক পড়ে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি অঙ্কটা করবো না, ছেড়ে দিই। এটা কিন্তু আমি less than 1 মিনিটের মধ্যে করা যেতে পারে। প্রসেসটা বলি, তাহলে আমার কাছে এই পরিমাণ টাকাটা হচ্ছে পি, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে না, 20% রেট অফ ইন্টারেস্ট। ঠিক, at the end of the first year he pays, এই পরিমাণ টাকা পে করেছি, তাই তো? রিটার্ন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বরোড, ঠিক সুন্দর এখানে লিখে দেওয়া আছে, দেখো যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা বরোড করা হয়েছে সেইটা দেওয়া হয়েছে, কারণ এখানে ইন্টারেস্ট তো দিতে পারবে না ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে দিতে হবে। If Mohan clear all the pending dues at the end of the second year including interest, how much he pays as the second year, তাই তো? তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে, প্রথম বছরের ক্ষেত্রে এই পরিমাণ টাকাটা 2 বছরে যে পরিমাণ টাকাতে যাবে আর আমি যেটা সেভ করব সেটা মাইনাস করে দিলে দ্বিতীয় বছরের ইনস্টলমেন্ট, আর যেটা সেভ করলাম তাহলে ওটা কি হবে, দ্বিতীয় বছরের ইনস্টলমেন্ট, ওই পরিমাণ টাকাটা দিলেই আমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি, যে 4,22,092 টাকা, তাই তো? এই টাকাটা 20% হারে 2 বছরে কত টাকাতে পরিণত হবে, তাই তো? তাহলে 1 বছরে যদি 20% হয়, তাহলে 2 বছরে কত হবে না স্যার, 40%। 20% আর 20% কত, 40%। ওকে, তাহলে এই টাকাটার উপরে গুণিত 140/100, এই টাকাটা হয়ে গেল কি আমার টোটাল কি ডেব্ট অফ অ্যামাউন্ট, যে পরিমাণ টাকাটা আমাকে ধার পরিশোধ করতে হবে, তাই না? এবার এই টাকাটার উপরে মাইনাস যে টাকাটা আমি পেমেন্ট করলাম, কত টাকা, 21,679, এই টাকাটা মাইনাস হলো। এই টাকাটা শুধু মাইনাস হবে না, এই টাকাটার উপরে আমি 1 বছরে যে ইন্টারেস্টটা সেভ করলাম সেটা মাইনাস হবে। 1 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো আমি, না 20% ইন্টারেস্ট পাবো, তাই তো? 20% যদি আমি ইন্টারেস্ট পাই তাহলে ওইটা কত হবে, 120/100 টোটাল, যে টাকাটা তারপরে ইন্টারেস্ট ওটাই। এবার এই দুটো মাইনাস করে যেটা আসবে সেটা হবে আমার দ্বিতীয় বছরে এত টাকা আমাকে পে করতে হবে। বোঝা গেল কি গেল না, গেছে তো? এইটা 120 বা 100 কি ঘরে হলো, এটা তোমাকে অনেক সময় অসুবিধা হতে পারে। তো আমি যখনই করছি ইনস্টলমেন্ট 100 100 100 যখন দিচ্ছিলাম, তখন দেখবে একটা সেভিং দেখাচ্ছিলাম ওই পাশটাতে সিম্পলিটির ক্ষেত্রে, যে কত টাকা সেভ করলো। আমি একটা অঙ্ক দেখালাম না, সেই 15 টাকা, 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 5 টাকা, বা 16 টাকা, 12 টাকা, 8 টাকা, 4 টাকা, সেই ইন্টারেস্ট যেটা করলো না সেটাই এই পরিমাণ টাকাটা দিল, তারপর ওপর কি 20% ইন্টারেস্ট সেভ করলো, তাহলে কত হলো, যে টাকাটা তার উপর 20% বাড়াই দিলাম, তাহলে ইন্টু 120/100। ক্লিয়ার এখানে পর্যন্ত? এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো কেটে দিলাম। এবার দেখো 12, এবার দেখো মজার জিনিস, যেটা বোঝানোর জন্য যত বড় অঙ্ক কি করে আমি ছোট করছি, তাই না? দেখো এই ক্ষেত্রে মজার, যদি আমার 7 চলে আসে তাহলে তো একটা আলাদা জিনিস, তাহলে আমাকে আর এক ঘর দেখতে হবে, তাই না? এটা ইউনিট ডিজিট, তাহলে আমি দেখি সবার যদি আলাদা আলাদা আছে, একটা মাত্র 7 বাদ দিই, যদি 7 আসে তাহলে আমি 2 ঘর দেখবো, বাকি আমি প্রথমে এক ঘর দেখার চেষ্টা করি, যে আমার এক ঘর দেখলেও কিন্তু উত্তর চলে আসবে। তাহলে 14 দুগুণে 28,8 হাতের হইলো কত, 2, 14 9 126 আর 2 128, নিচে দেখুন 10 আছে, পয়েন্ট বসালাম। ওকে, এই ক্ষেত্রে দেখো 12 9 108 হাতের হলো 10, বা 7 12 84 10 94 4, একটা নিচে 10 আছে, পয়েন্ট বসালাম। 8.8 থেকে 4.8 যদি বাদ দিই তাহলে একটা লাস্টে কত থাকবে, 4। আমার একটা অপশনে 4 আছে। বলো, বলো বুঝতে পারা গেল কি গেল না? আমি কিন্তু ইউনিট ডিজিট দেখে কিন্তু এত বড় একটা অঙ্ক আমি যদি সলভ করতে যেতে, অবশ্যই আমার 1 মিনিট থেকে বেশি লাগবে, এটা স্বাভাবিক।
কিন্তু যদি আমি আমার ইউনিট ডিজিট পদ্ধতি ঠিকঠাক করে করতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা লেস দেন 1 মিনিটের মধ্যে চলে আসছে, তাই না? ভালো লাগলো অঙ্কটা? ঠিক বোঝা গেছে ইউনিট ডিজিট থেকে। নেক্সট আমি আরেকটা অঙ্ক এরকম সেম টু সেম দেখাবো, তাহলে তোমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে যে না স্যার, এটা ইউনিট ডিজিটের মাধ্যমেও বড় অঙ্কগুলোকেও ছোটতে করা যায়। আবার বল টাচ হয়ে যাচ্ছে এই 16। দেখো কি বলছি, তরুণ বড় যে সাম অফ রুপিজ 1,41,544, সেম টু সেম। আগেবারও যেমন অঙ্কটা বড় দিয়েছি, এবার অঙ্কটাও দেখো সেরকম টাইপেরই বড় আছে। At 11% per annum simple interest. At the end of the first year, he repays 25,490 towards return of principal amount. If Tarun clears all his pending due including interest, then how much money he pays at the end of the second year? তাহলে তরুণ নামে কেউ একজন আছে যে 11% সরল সুদের হারে 1,41,545 টাকা ধার নিয়েছে এবং প্রথম বছরের শেষে 25,490 টাকা আসল হিসেবে জমা করেছে। যদি তার সমস্ত ঋণ শোধ সহ দ্বিতীয় বছরে শেষ করতে চায়, তাহলে তাকে কত টাকা ফেরত দিতে হবে? ক্লিয়ার? তাহলে আমার যে পরিমাণ টাকাটা আছে সেটা হচ্ছে 1,41,545। ক্লিয়ার? 2 বছরের কেস, তাহলে যেটা 11% যদি 1 বছর হয়, 2 বছরে কত হবে? 122%, তাহলে 22% মানে 122/100। বলো এখন পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ঠিক। এইবারে যে পরিমাণ টাকাটা আমি দিচ্ছি তার উপরে কত 11%, কারণ 1 বছরে কি হচ্ছে ইন্টারেস্ট সেভ করবে, তাহলে -25,490 গুণিত 111/100। ওকে, আমি এবার কাটাকাটি করার চেষ্টা করি। 22-এর অর্ধেক কত? 61, এর অর্ধেক 50। একে দ্বারা কাটি তাহলে নিচে 10 এলো, 5 দ্বারা কাটলে 5 দুগুণে 10, 41, 5 8 40, 5 3 15, 0 9। এদিকে কাটাকাটি কে তো আসছে, একটা শূন্য সাথে একটা শূন্য কাটলে অভ্যাস হয়ে গেছে। এবার দেখো 1 9, ঠিক আছে, তারপরে 1 4 4, 9 9 4 13 3, তাহলে 3.9। এই ক্ষেত্রে দেখো 61 আছে, 9 দ্বারা গুণ করতে হয়, তাহলে 1 9 9, 1 0, তাহলে 6, এটা হয়ে গেল 6 6, 1 9 9, 1 0 0, ঠিক আছে, তাহলে 6 9, 6 9 কত হচ্ছে? 63 3। ওকে, দেখছি। 5 দ্বারা 5 2 10, 41, 5 8 40, 15 5 3 15, 0 9, 61, তাহলে হচ্ছে 9 9 0। ওকে, 1 9 যা 1, 1 0 যা 0, 1 3 যা 3। একটা ঘর কাটলাম, 6 9 63, হাতে রইল এত, 6 9 63 এইখানে। ওকে, ইরেজ 63 এইখানে রইল 63। আর 1 9 9, এখানে 1 9 9, 1 4 4 গুণিত 9 4 13, তাহলে 3.9। এটাও আমার আসছে 3.9। কোথাও একটা গন্ডগোল হয়েছে। ঠিক, এবার অঙ্কটা দেখার চেষ্টা করি কোথায় আমার গন্ডগোল হয়েছে। সে 9 1 যা 9, 6 9 যা 6 9, এত বাজে হয়ে যাচ্ছে। 6 9 54, আর এখানে 4 আসবে, তাই তো? 6 9 যা 6 9 54, 4.9, 4.9 থেকে 3.9 মাইনাস হয়ে যাচ্ছে, লাস্টে আসবে উত্তর 1। এই একটা অপশনে আছে উত্তর 1। ঠিক, একটু সময় লেগে গেল, আমার ভুল ক্যালকুলেশন করছে, কারণ আমি 6 9 যে 63 করে বসে আছি, তাই না? 6 9 যে অ্যাকচুয়ালি 54, দেন 4.9 আসার কথা, 4.9 থেকে এখানে 3.9, তাহলে আমার চলে আসলো লাস্টে অপশনটা কত? 1। ক্লিয়ার? ঠিক, বোঝা গেছে? এরপর আর কোনো আছে? আর কোনো নেই। তাহলে আমাদের কিন্তু এবারে ইনস্টলমেন্টের মোটামুটি একটা ধারণা এসছে, ইকুয়ালেরও
আর আনইকুয়ালেরও দু ধরনের অঙ্ক হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা জিওমেট্রি যে আছে সেই জিওমেট্রির একটা সিরিজ নিয়ে আসবো, যেখানে আমি 51 কনসেপ্ট অফ জিওমেট্রি করানোর চেষ্টা করব তোমাদের কাছে। যদি ইন্টারেস্ট হয় তাহলে এই 51টা আরো বাড়ায় নিয়ে হয়তো আরো 50টা এড করবো, তাই না? যদি ইন্টারেস্টিং হয়, তোমরা সবাই যদি কমেন্ট করো যে না স্যার ঠিক হচ্ছে বা চালিয়ে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি করার চেষ্টা করবো। কিন্তু প্রথম 51টা আমি করব, কারণ আমার এই ইউটিউব বা এই অনলাইনের এইটা প্রথম ধরতে পারো, এই আজকে থার্ড ক্লাস আমার। কিন্তু একটা ধীরে 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 একটা তোমাদের প্রতি, তোমাদেরকে বোঝানো বা দেওয়ার প্রতি, যা আমি শিখেছি সেটা তোমাদের দেওয়ার প্রতি একটা আকুতি মিনতি রয়েছে। আমি শেখার চেষ্টা করছি, তাই না? তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো বেটার ভাবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। ওকে, বাই।